শ্রাবণধারার রূপকথা লিখেছেন অনামিকা তাহসিন রোজা। পর্ব সংখ্যা ৭। সকালের আলো ফুটেছে, ধারার চোখ ধীরে ধীরে খুলে আসে। অদ্ভুত এক নীরবতা ঘিরে আছে চারপাশে, যেন রাতের জ্যোৎস্না এখনো জানালার কাছে রয়ে গেছে খানিকটা। শরীরটা কিছুটা ক্লান্ত, তবুও ঘুম ভাঙার পর প্রথমেই চোখ যায় সামনের বিছানার দিকে। খালি বিছানা দেখে অবাক হয় ধারা। বিছানাটা পরিপাটি, পেছনের বালিশগুলো একপাশে গুটিয়ে রাখা, যেন কেউ রাতের শেষ ভাগে উঠে গেছে নিঃশব্দে, একটা শব্দও না করে। ধারার কপাল কুঁচকে ওঠে। তারপরে সে ঘাড় ঘুরিয়ে ধীরে ধীরে চারপাশে তাকায়। ঘরের কোনায় কোথাও শ্রাবণ নেই। অদ্ভুত, লোকটা এত তাড়াতাড়ি উঠে পড়েছে, নাকি নতুন পরিবেশে এসে ঘুমই হয়নি। পাশের জানালার পর্দাটা সামনে উঠছে, তার বাইরের সূর্যের কিরণ ফোঁটা ফোঁটা করে ছড়িয়ে পড়ছে ঘরের মেঝেতে, যেখানে সে রাতভর জড়সড় হয়ে ঘুমিয়েছিল। ধারার ঠোঁটের কোণে এক হালকা চিন্তার রেখা উনি কোথায় গেল, এই প্রশ্ন তার যে ভেতরেই বেজে ওঠে, কিন্তু মুখে উচ্চারিত হয় না। আসলে এই ভোরবেলায় তার মনে জমে থাকা অন্যরকম এক অনুরণ, সেই রাতের, সেই অপলক দৃষ্টি, শ্রাবণের চোখে গাঢ় নীরবতার। ধারা ধীরে ধীরে মেঝের দিক থেকে উঠে বসলো। চারপাশে নীরবতা। একটু ভ্রু কুঁচকে ঘরের চারপাশে তাকালো। বারান্দায় গিয়ে দেখলো কেউ নেই, রান্নাঘরে নেই, উঠানেও নেই। ধারা এবার কেমন অস্থির অনুভব করলো। নিচে নামলো সে। পাগুলো যেন আপনা পাগুলো যেন আপনি পথ খুঁজে নিচ্ছে। বাড়ির পেছন দিকটা ঝাপসা আলোয় ঝিম ধরে আছে। শুধু একটা জিনিসই কেমন স্পষ্ট, পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা এক অচেনা নিঃসঙ্গতা। ধারা একটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। ওই তো শ্রাবণ, সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে, এক দৃষ্টে তাকিয়ে পুকুরের স্থির পানির দিকে। পানিও যেন তার সঙ্গে নীরবতা ভাগ করে নিচ্ছে। শ্রাবণের মুখে কোনো অভিব্যক্তি নেই, তবে চোখ দুটো গভীর, যেন রাতে জমে থাকা সমস্ত প্রশ্ন সেখানে গলে গলে মিশে আছে। ধারা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু না বলেই না কিছু জিজ্ঞাসা করে। তবে মনে মনে বেশ খারাপ লাগে ধারার। ভাবে মানুষটার বোধহয় গ্রামে ঘুমাতে কষ্ট হচ্ছে। সকাল সকাল সামিউল শেখের ডাক পড়লো তার ছোট ভাইয়ের অফিসে, যেখানে বর্তমানে শ্রাবণ কাজ করছে। তাই দেরি না করে তিনি সকালবেলায় শুধু এক কাপ চা খেয়ে বেরিয়ে গেছেন। এইদিকে সালমা বেগমও আজ একটু ব্যস্ততার মধ্যে আছেন। আজ বিকালে তিনি শপিং করতে যাবেন বলে ভেবে রেখেছেন। হুট করে মনে হলো কয়েকটা নতুন শাড়ি কেনা দরকার। সকাল 10 বা 11টা বাজে বোধহয়। সালমা বেগম সোফায় বসে বসে কাঁথা সেলাই করা শুরু করে দিলেন। হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে উঠল। চমকালেন সালমা। এই সময় তো কারো আসার কথা না। সামিউল শেখ তো দুপুরে আসবেন, তবে এখন এলো কে? একগাদা কৌতূহল নিয়ে সালমা বেগম বাড়ির দরজা খুলে দিলেন। দরজার সামনে টপস পরে দাঁড়িয়ে থাকা তন্নিকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন সালমা বেগম। অবাকের চরম পর্যায়ে পৌঁছে চেঁচিয়ে বলে উঠলেন, তুমি? তন্নির নামের মেয়েটি এক পা এগিয়ে এসে চোখ মুখ শক্ত করে বলে উঠল, কেন আশা করেননি বুঝি? সালমা বেগম নিজেকে ধাতস্থ করলেন, মনে মনে শুকরিয়া আদায় করলেন এই মুহূর্তে শ্রাবণের অনুপস্থিতির জন্য। তিনি এবার শক্ত চোখে তাকিয়ে বললেন, অবশ্যই না, তোমাকে এখানে আশা করার প্রশ্নই ওঠে না। তোমাকে তো আমি বলেছি শ্রাবণের বিয়ে হয়ে গেছে, ও এখন বিবাহিত। কথাটা বুঝতে পারোনি তুমি? এক কথা কতবার বলতে হয়? কেন এসেছো তুমি এখানে? তন্নি এবার রীতিমতো হুংকার করে চোখের পানি ছেড়ে দিল। ছিটকে এসে বলতে থাকলো, কেন এসেছি মানে? আমি আমার অধিকার পেতে এসেছি। ঠকিয়েছেন আপনারা আমাকে, সব বেইমানের দল। আমি আমার অধিকার চাই। গত 2 বছর ধরে স্বপ্ন দেখিয়ে এখন পালিয়ে যাবেন? এতই সস্তা? আমাকে বাজারি মেয়ে ভেবেছেন, হ্যাঁ? সালমা বেগম মুহূর্তেই স্তব্ধ হয়ে গেলেন। তন্নির রাগত গলায় ধাক্কায় তার চোখ মুখ শক্ত হয়ে উঠল। এই মেয়েটা তার দেবরের শ্বশুরবাড়ির সম্পর্কের
আত্মীয়া সামিউল শেখের মামাতো বোনের মেয়ে। একসময় বাড়িতে যাতায়াত ছিল, হাসি খুশি একটা সম্পর্ক ছিল, কিন্তু পরিস্থিতি যেদিন থেকে জটিল হয়েছে সেদিন থেকে এই সম্পর্ক বিষ হয়ে উঠেছে। ২ বছর আগে শ্রাবণ যখন বিদেশে ছিল তখন শাশুড়ি মারা যাওয়ার সময় সালমা বেগম আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তন্নির মা বাবার সাথে একটা মুখের কথা হয়েছিল, ভুলবশতই হোক আর মুখের কথাই হোক, তিনি বলেছিলেন শ্রাবণ দেশে ফিরলে তন্নির সাথে বিয়ে দেবেন। তখন অত কিছু ভেবে বলেননি তিনি। সেই সময় তার মাথায় একটাই কথা ছিল, কিভাবে ছেলেকে দেশে ফিরিয়ে আনবেন, আর দেশে ফিরিয়ে আনার সাথে সাথে দেশের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেবে। এই কারণে তিনি তখন তন্নির সাথে বিয়ের কথাটা তুলেছিলেন, কিন্তু মেয়েটা যে এতটা সিরিয়াস হয়ে যাবে তা ভাবেননি। তন্নির কাপা কণ্ঠে উচ্চারিত প্রতিটা বাক্যে সালমা বেগমের মাথার ভেতর যেন বাজ পড়ে। আশেপাশে কেউ না থাকলেও জানালার পর্দা যেন নড়ে ওঠে, দেওয়ালের ঘড়ি টিক টিক শব্দ যেন দ্বিগুণ জোরে বাজে। সালমা বেগম এবার দরজার হাতল শক্ত করে ধরে বলেন, তন্নি, নিজের মুখের কথা নিজে শুনেছ তুমি? কেমন ভাষা ব্যবহার করেছো? আমরা বেঈমান, তুমি অধিকার চাইছো? কোন অধিকার? কোন সম্পর্ক ছিল তোমার সাথে শ্রাবণের? শ্রাবণ তো তোমার কথাও জানেও না। কিসের ভিত্তিতে তুমি এসেছো এখানে চিৎকার করতে? তন্নি গাল বেয়ে জল ঝরছে, সে চিৎকার করে সবকিছু বলতে চায়, কিন্তু গলার শব্দ আটকে যায়, কণ্ঠনালী যেন কেউ চেপে ধরেছে। তারপর ভেতরে কোথা থেকে যেন একটা কাপা আওয়াজ বেরোয়, তাহলে আমি কি ছিলাম মামি? একটা ভুল, এক ফোঁটা প্রয়োজন, আমার বুকের ভেতর যে জায়গাটা ১ বছর ধরে শুধু শ্রাবণের নামেই কাঁপে, সেটার কোনো দাম নেই। আমি কি করে বোঝাবো আপনাকে? আমি তাকে কখনো ব্যবহার করতে চাইনি, শুধু একটা ছোট্ট জায়গা চাই তার জীবনে। সালমা বেগম হঠাৎ মুখ ফিরিয়ে নেয়, যেন কারো চোখে ধরা পড়ে যাবেন। জানালার বাইরে তখন মেঘে ঢাকা রাত, বিদ্যুৎ এক ঝলকে আকাশ চিরে যায়, হয়তো কাকতালীয়, হয়তো প্রতীকী। ধীরে ধীরে বলেন, ভুল করেছিলাম আমি তন্নি। তখন ছেলের জন্য ছটফট করছিলাম, আর তুমি ছিলে সবচেয়ে নির্ভরযোগ্য, সহজ একটা সমাধান। কিন্তু মানুষ তো সমাধান না, মানুষ তো মানুষ। আবেগ নিয়ে ভুল করেছিলাম আমি, আর তুমি হয়তো বেশিই ধরে নিয়েছ। তন্নির চোখ ফেটে কান্না আসে। তাহলে আমি কোথায় যাব? আমার এই অপেক্ষা, এই প্রহর গোনা, আমার সবকিছু তো ওই একটা কথার উপর দাঁড়িয়েছিল। আপনি বলেছিলেন, আপনি নিজেই বলেছিলেন। সালমা বেগম এবার চুপ করে যান। বাতাসে কেমন থমথমে নিস্তব্ধতা। বাইরে দূরে কোথাও কুকুরের ডেকে ওঠে, আর ভেতরে তন্নি দাঁড়িয়ে থাকে একা, ছিন্ন ভিন্ন স্বপ্নের ধ্বংসস্তূপে। তন্নি এবার হঠাৎ করে কাঁদতে কাঁদতে বসে পড়ল সিঁড়ির পাশে, বলতে লাগলো, ভুল করেছেন আপনি, ভুল করেছেন আপনার পরিবার, যার মূল্য আপনাদের একদিনে দিতে হবে। আমি এত সহজেই ছাড়বো না। শ্রাবণের সাথে আমার এতদিনের ঘর বাঁধার স্বপ্ন সব শেষ হয়ে যেতে পারে না। পৃথিবীতে যত ধ্বংস নেমে এসেছে তার মনে হয় অর্ধেক হয়েছে শুধু মিথ্যা নামক এক অদেখা বস্তুর জন্য। আর সরল চিত্রের ধারা যতই যাই হোক না কেন, মিথ্যা জিনিসটিকে খুব বাজেভাবে ঘৃণা করে। অথচ এখন সে জানতে পেরেছে তার চাচি মিথ্যে বলে তাদেরকে গ্রামে আনিয়েছে। শ্রাবণ সকাল সকাল নিজের অকর্মার ঢেঁকি হিসেবে আবিষ্কার করেছিলেন। খাওয়া দাওয়ার পর তার কোনো কাজ না থাকায় লিজান, সাইম আর সাদিকের সাথে গ্রামটা ঘুরে ঘুরে দেখতে বেরিয়েছে সে। যাওয়ার আগে অবশ্য খাওয়ার পর্ব শেষ। এইদিকে দুপুরের এক বড়সড় ভোজের জন্য করিম সাহেব বাজার করে এনেছেন। সেটারই আয়োজন করতে ব্যস্ত কণিকা, ধারা আর সোহাগী বেগম। সাদামাটা একটা শাড়ি কোনোভাবে শরীরের সাথে পেঁচিয়ে পিঁড়িতে বসে সবজি কাটছে ধারা। গ্রামে তো শাড়ি ছাড়া অন্য কিছু পরা যাবে না, লোকমুখে কথা হবে, তাই উপায়ান্তর না হয়ে শাড়ি পরেছে ধারা। সাহায্য নিয়েছে কণিকার। এইদিকে কণিকাও
এইদিকে কণিকাও ধারার পাশে বসে মরিচ পেঁয়াজ কাটছে। মূলত তিনজনই একসাথে উঠানে বসে দুপুরে রান্নার আয়োজন করছে। মুরগি ধুতে থাকা সোহাগী বেগম কপাল কুঁচকে বারবার ধারার দিকে তাকাচ্ছে। সে আসলেই ভেবেছিল শহরে গিয়ে ধারা কাজের মেয়ের মতো জীবনযাপন করবে, যতই ভালো পরিবারে হোক না কেন। শ্বশুরবাড়িতে নিশ্চয় তথাকথিত অবহেলিত হতে হবে মেয়েটাকে, কিন্তু প্রত্যাশিত কোনো কিছুই দেখতে পাচ্ছেন না সোহাগী। ধারার চেহারা দেখে মোটেই মনে হচ্ছে না যে সে খারাপ আছে বা তাকে অত্যাচার করা হয়েছে। আর শ্রাবণকে দেখেও অনেক অবাক হয়েছেন তিনি। ছেলেটার নম্রভদ্র ব্যবহার, ধারার প্রতি নমনীয়তা সবকিছুই লক্ষ্য করেছেন তিনি। সোহাগী বেগমের জায়গায় ধারার মা থাকলে হয়তো এসব দেখে লাখ লাখ শুকরিয়া আদায় করতেন, খুশিতে বুকে প্রশান্তি পেতেন। হয়তো চাচি হিসেবে সোহাগীরও উচিত ছিল এই রকম প্রতিক্রিয়া দেওয়ার, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। হিংসেতে জ্বলছেন মহিলা। বিরক্ত লাগছে তার। নেহাত স্বামীর মার খাওয়া থেকে বাঁচতে রান্নাবাড়ি করে আপ্যায়ন করছেন তাদের, কিন্তু নিজের মেয়ে কণিকার ভবিষ্যতে কি এমন স্বামী এমন শ্বশুরবাড়ি থাকবে? নিশ্চয়তা আছে, নেই। ভেবে দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিতে মুখ কুঁচকেই রইলেন সোহাগী বেগম। সবজি কাটার এক পর্যায়ে কিছু একটা মনে পড়ল ধারার। সবজি কাটার হাতটা সহসা থামলো। ভ্রুকুচকে ব্যস্ত চাচির দিকে তাকিয়ে ধারা ব্যাকুল কণ্ঠে বলে উঠল, ছোট মা, চাচু বলেছিল ফুপু এসেছে বাড়িতে। ফুপুকে তো বাড়িতে এখনো দেখলাম না। এ পর্যায়ে তড়াক করে দৃষ্টি ফেলেন সোহাগী বেগম। বাজখাই গলায় বলে উঠলেন, কেন রে, ওই শাকচুন্নি মহিলার জন্য এত দরদ তোর? ওই আইলে তো তোর ভালোই হয়, তাই না? বসে বসে কুটনামি করতে পারস তোরা দুইজন মিল্লা। বুঝি না কিছু ভাবছস? কণিকা নিত্যকার চেঁচামেচি শুরু হওয়ার আভাস পেয়ে দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ঘৃণার সহিত বলা কথাগুলো গায়ে মাখল না ধারা। চোখ ছোট থেকে শুনতে শুনতে অভ্যস্ত সে, কিন্তু ফুপুর বিষয়টা এখনো পরিষ্কারভাবে ধরতে না পারায় ধারা আবারও ঠোঁট ভিজিয়ে মাথা নাড়িয়ে বলল, চাচ্ছু শহরে ফোন করে বলেছিল যে ফুপু আসছে। আমি এই কারণে জিজ্ঞাসা করলাম, ফুপু কি? ধারার কথা শেষ হওয়ার আগেই সোহাগী বেগম এবার বলে উঠল, আসেন নাই ওই মহিলা? তোর চাচা মিথ্যা কইছে হইছে? চুপ থাক, কাটাকুটি শেষ কর। ভাবিস না যে তুই শহরে গেছস বইলা তোরে খুন্তি দিয়া পিডাইতে পারম না। একে ঠ্যাং ব্যাঙা ফেলমু মুখের তেজ দেখলে। অত কথা শুনল না ধারা, শুধু মিথ্যা শব্দটা মাথায় বেজে উঠল ওর। হাতের ছুরিটা মাটিতে রেখে সে এবার সোজা হয়ে বসল। খানিক জোরেই বলে উঠল, কি বলছো এসব ছোট মা? মিথ্যা বলেছে মানে? ফুপু আসেনি ভালো কথা, কিন্তু মিথ্যা বলেছে কেন? আর ফুপু আসেনি বা কেন? ফুপু তো বলেছিল বিয়ের পরে যখন এ বাড়িতে ঘুরতে আসবে তখন আমায় দেখতে আসবে। ধারার গলা যেন একটু বেশি জোরে বেরিয়ে গেল। এই কথাটা বলার পরপর চারপাশে হঠাৎ একটা থমথমে নীরবতা নেমে এলো। কণিকা থমকে গেল। সোহাগী বেগম এবার চোখ কুঁচকে তাকালেন ধারার দিকে। কাটা মুরগির ভেতর থেকে হাত টেনে বের করে কাঁথার পাশে হাতটা ধুয়ে ফেললেন। তারপর রীতিমতো গর্জে উঠলেন, এই কি কইলি তুই? এত বড় সড়ো গলা কই থাইকা আইলো তোর রে? মুখে দুধের ঘ্রাণ না গেছে সেই মুখ দিয়া আমারে প্রশ্ন করস? আমি তোদের লালন পালন করছি, পেট কেটে খাওয়াইছি, আর এখন তুই আমারে জিজ্ঞাসা করিস তোর ওই বালের ফুপু কেন আইনি? ধারা মাথা নিচু করে ফেলেছিল এক মুহূর্তের জন্য, কিন্তু পর মুহূর্তে আবার মুখ তুলে স্থির চোখে তাকায় ছোট মার চোখে। ফুপু আসেনি, এটা নিয়ে কোনো সমস্যা নেই ধারার। সমস্যাটা হচ্ছে মিথ্যা কথাটা নিয়ে। ধারা চেনে তার এই চাচার পরিবারকে, আর সে খুব ভালো করে জানে কোনো কারণ ছাড়া এভাবে মিথ্যা কথা বলার মানুষ তার চাচা চাচি নয়। নিশ্চয় এতে কোনো সুপ্ত স্বার্থ লুকিয়ে আছে। কোনো স্বার্থ ছাড়া এমন কথা বলাটা মোটেই স্বাভাবিক নয়। তাই
ধারা নিজেকে ধাতস্থ করে বলল, তুমি কথাটা ঠিকঠাক বোঝোনি চাচি। ফুপু আশার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু মিথ্যা বলেছো তোমরা। এর কারণটা কি বলো? তোমরা এভাবে এত বড় একটা মিথ্যা বলবে, সেটা আমি খুব বুঝিয়ে মেনে নেব না। মুখ বুজে মেনে নিব না, সেটা আমি মুখ বুজে মেনে নিব না। কণিকা হতভম্ব হয়ে তাকালো ধারার কথা শুনে। আগে কখনো এমন কথা বলেনি ধারা, যদিও খুব নরম স্বরে, বরাবরের মতো দুর্বল চিত্রেই বলেছে, কিন্তু অনেক কঠিন কথা বলেছে বটে। তাই এই কথাগুলো শোনার সাথে সাথেই সোহাগী বেগম যেন জ্বলে ওঠেন। ধূপ করে উঠানে বসে পড়লেন। ওই হারামজাদি, তুই এত সাহস কোথা থেকে পাইলি রে? শহরের হাওয়া খাইয়া পাকনা গজাইছে তোর। এখন তুই তোর চাচারে গিয়া ক যা, আমি কিছু কই নাই। আর তুই তো ওই মহিলার ল্যাজ ধরে ঘরে ঘরে ঘুইরা ফিরবি। আমি তোকে চিনি না। আহারে, কত মায়ারে তোর ওই ফুপুর জন্য। ধারা এবার দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে উঠে দাঁড়ায়। তার চোখে ঠান্ডা, কিন্তু গলার স্বর অসাধারণ ঠান্ডা ও সাহসী। হ্যাঁ, মায়া আছে, কারণ উনি একমাত্র মানুষ যিনি আমার সাথে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করেননি, কখনো তোমাদের মতো বেইমানি করেননি। তোমাদের মিথ্যা আগুনে আমি পড়েছি, কিন্তু ফুপু আমার পাশে ছিল ছায়ার মতো। আর একটু থেমে ধারা শুকনো ঢোক গিল। বলতে ভয় লাগছে তার, কিন্তু কেন যেন তার আজ বলতে ইচ্ছা করছে। চুপ থাকতে থাকতে ক্লান্ত সে। কেন যে আজ নিজেকে অসহায় মনে হচ্ছে না। বারবার মনে হচ্ছে বাবা রূপে পাওয়া সামিউল শেখের স্নেহ আর মা রূপে পাওয়া সালমা বেগমের ভালোবাসার কথা। ওসব ভেবে নিজেকে শক্ত লাগছে তার। তাই বুকের ভেতর থাকা কথাটা বলেই ফেলো ধারা। আর আমি খুব ভালো করে জানি তুমি বা চাচা কেউ কখনো কোনো স্বার্থ ছাড়া কাজ করো না। তোমরা জানো যে ফুপুর কথা বললে আমি গ্রামে আসবই। ফুপু টানে হলেও আমি গ্রামে আসবো, অবশ্যই আসবো। হয়তো তাই তোমরা ফুপুর প্রসঙ্গ এনে শহরে কল করে জানিয়েছো। এছাড়াও যেখানে এতগুলো বছর আমাকে একটা রুটি খাওয়াতেও তোমার কলিজা ছিঁড়ে যেত। আমার ঠিকঠাক খেতে দিতে না, সেখানে আমার সাথে একজন অতিথি সহ তোমরা গ্রামে দাওয়াত করলে। যতই নিয়ম হোক, তোমরাই তো এসব অবজ্ঞা করতে। কোনো মতে আমার বোঝা নামাতে পারলেই বাঁচো। অথচ এখন হাত ভর্তি করে বাজার করে করে রান্না বান্না করে খাওয়াচ্ছ। বিষয়টা খুব অবাস্তব। আর এতেই বোঝা যায় আমাকে গ্রামে আনার পেছনে নিশ্চয়ই তোমাদের কোনো স্বার্থ আছে। তার কথা শেষে একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো উঠানে। বাতাস থমকে গেল যেন। পাশে বসা কণিকা অবাক হয়ে তাকিয়ে আছে ধারার দিকে, চোখে শঙ্কা, কিন্তু কোথাও কোথাও একটু গর্ব। এতদিন ধরে যে ধারা অন্যায়ের প্রতিবাদ না করে মুখ বুজে সহ্য করে গেছে, সেই ধারা আজ মুখ খুলেছে। এই মুখ খোলাটা ছিল সময়ের ব্যাপার মাত্র। ধারা যে এত কথা বলতে পারে তা জানা ছিল না কারোরই। কিন্তু এসব আর সহ্য করতে পারলেন না সোহাগী বেগম। ধারার মুখে এমন সাহসী অথচ নির্দয় সত্যগুলো শুনে সোহাগী বেগম যেন ভেতর থেকে কাঁপতে লাগলেন। যাকে এতকাল ধরে চেপে চাপা দিয়ে রেখে এসেছেন, সেই মেয়েটা আজ দাঁত বের করে কথা বলছেন। চোখে চোখ রেখে অভিযোগের ঝাঁজে চৌচির করে দিচ্ছেন তার দম্ভ। এমনিতেই ধারার ওপর গোপন ক্ষোভটার জন্য তার মাথা ঠিক ছিল না। তার ওপর সবসময় মুখ বুজে সবকিছু সহ্য করা। ধারার মুখে এমন অপ্রিয় কথাগুলো শুনে তিনি খেই হারালেন। মুখটা রক্তলাল হয়ে উঠল। চোয়াল শক্তকে ক্ষিপ্ত জন্তুর মতো ছুটে এসে হাতের কাছে থাকা চুলার পাশে কাঠের টুকরোটা দিয়ে জোরে আঘাত করলেন ধারার মাথায়। কণিকা বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। কিছু বোঝার আগেই সব হয়ে গেল। সমস্ত শব্দ থেমে গেল। পাখির ডাকও যেন স্তব্ধ। ধারা ছিটকে পড়ে গেল পিঁড়ির ওপর। তৎক্ষণাৎ মাথায় এক হাত রেখে চাপা আর্তনাদ করে উঠল। চোখ মুখ কুঁচকে মাটিতে হাত রেখে ভর দিল সে। কাঠের টুকরো খানিকটা নরম ছিল, তাই বড়সড় আঘাত লাগেনি মাথায়, কিন্তু ব্যথা পেয়েছে ধারা। পুরো মাথা ভন ভন করতে শুরু করলো তার।
চোখ খুলতে পারছে না সে। কণিকা বিস্ময়ে দুহাত দিয়ে মুখ চাপলো, পর মুহূর্তে তড়িঘড়ি করে ধারার দিকে ছুটে ছুটে আসে, গলা ধরে চিৎকার করে ওঠে, বুবু! আল্লাহ, কি হইল ও বুবু? তার কণ্ঠে ভয়, হতবাক, দিশেহারা এক যন্ত্রণায় আজ ধারার চোখ আধ খোলা। সে বুঝে উঠতে পারছে না ঠিক কি ঘটেছে। কানে শুধু কণিকার চিৎকার আসছে, কিন্তু শব্দগুলো কেমন ফাঁকা। মনে হচ্ছে চুলের ফাঁক দিয়ে রক্তের ছোট্ট ধারা বেয়ে নামলো, কপাল বেয়ে, গাল ছুঁয়ে মাটিতে। সোহাগী বেগম তখনও দাঁড়িয়ে, হাত কাঁপছে তার, কিন্তু চোখ দুটো দাপট, যেন জয়ী হয়েছেন। তবুও তার নিঃশ্বাস হাঁপানোর মতো। রাগ আর ভয় একসাথে গলার ভেতর দলা পাকিয়ে বসে আছে। ধারা জ্ঞান হারায়নি। সে কোনো মতো মাথার ব্যথা পাওয়ার জায়গাটাতে হাত রেখে চেপে তাকালো সোহাগী বেগমের দিকে। কণিকার বলতে থাকলো, ও বাবু, ঠিক আছো তুমি? ধারা কিছু বলল না, ছলছল চোখে তাকালো ছোট মার দিকে। সোহাগী বেগম এবার দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ওঠেন, হারামজাদি শুয়োরের বাচ্চা, তোর ভাষা তো অনেক বড় হইছে। তোকে ঠিক ঠিক জায়গায় আনতে হইব আমার। তোদের মতো এতিমের তেজ বেশি দিন ঠিক থাকে না রে, বুঝলা? বুঝালা? এমন বেয়াদব মায়া আর দেখি নাই রে আল্লাহ। মুখের সামনে আমারে উপদেশ দেয়, বড় হইছে শহরে গিয়া, তাই না? মুখে মুখে কথা কয়। তোকে কত সহ্য করলাম, এতক্ষণ কিছু বলি নাই বইলা ভাবছস আমি বোবা? ভাবছস আমি দয়ালু হইয়া গেছি? এইসব কথা কণিকা অসহায় চোখে শুনে যাচ্ছিল, কিছু বলার সাহস পাচ্ছিল না। এতদিনের অভ্যাস তার, কিন্তু আজ সে দেখলো ধারা আর সেই আগের ধারা নেই। সে মেঘ সে মেঘলা মেয়েটা আজ গর্জে উঠেছিল, মাথা নিচু নয়, চোখে চোখ রেখে জবাব দিচ্ছিল। এবার আর ধারা কিছু বলল না, মাথাটা জ্বলে যাচ্ছে তার। হয়তো ফুলে যাবে কিছুক্ষণ পর, ভাগ্যিস একদম কপালে লাগেনি, নয়তো সহজেই দেখা যেত। সোহাগী থেমে গেলেন এক মুহূর্ত, কিন্তু চোখের আগুন যেন ঘি পড়ল। তারপর আরো জোরে গর্জে উঠলেন, তোরে উঠাইয়া আনছি, ঘরে খাওন দিছি, গায়ের কাপড় দিছি, শহরের জায়গা পাইছিস তো এখন বড় বড় কথা কস? আমারে ঠকাইছস তুই, তোর চাচারে ঠকাইছস। হ্যাঁ রে ফুপু ফুপু কইছস। হ্যাঁ রে ফুপু ফুপু কইস। ওই শাকচুন্নি পুরাই বিষ। আমার বাড়িতে কেউ আসুক তা আমি চাই না, তাই মিথ্যা কইছি। আর একটা কারণে মিথ্যা কইছি, ওইটা তোর রক্তের চাচার কাছে শুই না ল। এখন তুই যা পারিস কর। কণিকা এবার সাহস করে দাঁড়ালো, কাপা কাপা গলায় বলল, মা তুমি একটু ঠান্ডা হও। এত রাগ করে কি হবে? বুবুর মাথা থেকে তো রক্ত পড়তেছে। সোহাগ বেগম চট করে কণিকার দিকে তাকালেন, এমন দৃষ্টিতে যেন তাকেও ছুঁড়ে ফেলবে। তুই চুপ থাক বেয়াদব। ওর দেখা এইসব শিখছস তুই? এখন তুইও ওর পক্ষে? তোদের পড়াইছি, কইছিলাম মুখের ওপর কথা কইতে। এতক্ষণ চুপচাপ ব্যথায় কুঁকড়ে থাকা ধারা এবার আস্তে করে সোজা হয়ে বসলো, চোখে পানি, ঠোঁট কাঁপছে। তারপর এক নিঃশ্বাসে বলল, তোমরা আমাকে শুধু শরীরে ক্ষত দাওনি ছোট মা, আমার আত্মাকে কষ্ট দিয়েছ। আজ বুঝলাম রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না। ফুপু যদি আজ এখানে থাকতেন, হয়তো এমন আঘাতও হজম করতাম হাসি মুখে, কিন্তু তার নামেই তোমরা আমাকে ঠকিয়েছ। ফুপু তো নেই, কিন্তু আজ আমি নিজের পাশে আছি। এতদিন না বলার জন্য লজ্জা পাই। আর যদি কিছু একটা বদলাতে পারি, তাহলে সেটাই হবে আমার আসল প্রতিবাদ। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মাথা ঝুঁকে পড়েছে একপাশে, কিন্তু দৃষ্টিটা তীক্ষ্ণ। এই দৃষ্টি ভয় নেই, আত্মবিশ্বাস আছে, অদ্ভুত এক অশ্রুভেজা সাহস আছে। তারপর সে বলল, আমি আর এই উঠানে এক মুহূর্ত থাকবো না। যেখানে মানুষকে মানুষ বলে মনে করা হয় না, সেখানে থাকার মানেই অস্বস্তিকে মান নিজের
অস্তিত্বকে অপমান করা। ধারা কণিকার হাত ধরল। কণিকা অবাক হয়ে তার দিকে তাকালো। জীবনে কখনো এমন কথা শোনেনি সে। সত্যিই হতবাক হয়ে যাচ্ছে ধারার অভিব্যক্তি দেখে। মেয়েটা কিভাবে পারছে এভাবে কথা বলতে? হুট করে এই সাহস কোথা থেকে আসলো তার? সোহাগী বেগম এবারও রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। এসবে তার কোনো কিছু যায় আসে না। কণিকা এবার তড়িঘড়ি করে ধারাকে বলে উঠল, ও বুবু, কই যাবা তুমি? এত তাড়াতাড়ি চলে যাইও না। সত্যি চলে যাবা? মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে ধারা মিষ্টি হেসে কোনো মতে বলল, সত্যি আমি আজই এখান থেকে চলে যাব রে। গ্রামে এসেছিলাম আপন মানুষদের সাথে দেখা করতে। সাইম, লিজান, তুই সবার সাথেই তো দেখা হলো। এখন ফুপুর বাড়িতে যাব। বাকি 5টা দিন ওখানেই থাকবো। আমি এখানে থাকতে চাই না কণিকা। কণিকা এবার বিস্ময় ভরা চোখ নিয়ে জানতে চাইলো, বুবু তুমি অনেক বদলাইছো। কি করে এমন হইলা তুমি? আগে তো কথাই বলতা না। তুমি কেমনে? ছোট ধারা ঠোঁট ভিজিয়ে দীর্ঘশ্বাস ফেলো। সে আসলে নিজেও জানে না কেন তার কথা বলতে ইচ্ছে হলো, কিন্তু শান্তি লাগছে তার। কণিকার চোখের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ালো ধারা। তারপর নরম কিন্তু দৃঢ় গলায় বলল, আমি জানি না কণিকা, তবে হয়তো আগের মতো নেই তবে আমি আগের মতো নেই রে। একটু বদলাচ্ছি। কারণ আমি এখন বুঝি চুপ থাকা মানে সহ্য করা না, চুপ থাকা মানে সম্মান রক্ষা না, বরং চুপ থাকলে মানুষ মুখেই ধুলা ছুঁড়ে চলে যায়। আমি চুপ থেকেছি অনেক দিন, অনেক বছর। ভেবেছি তুই, চাচা, ছোট মা, তোরা আমার পরিবার। যত কষ্টই দাও, নিশ্চয় একটা দিন ভালোবাসা পাবো। কিন্তু বিশ্বাস কর, পরিবার কি, ভালোবাসা কি, এসব আমি ওই শেখ বাড়িতে গিয়ে বুঝেছি। মাত্র 2 দিন থেকেই আমি বুঝেছি যে আসল পরিবার কেমন হয়। সে একটু থামলো। মাথার যন্ত্রণা, চোখ কুঁচকে গেল, কিন্তু কণ্ঠটা ভাঙলো না। আরো গম্ভীর হলো, জানিস, মানুষ যখন অমানবিক আচরণ করে তখন সে কখনো আপন হয় না। তখন তার সাথে সম্পর্কের নামে জীবনটা কাটানো পাপ হয়ে যায়। আমি এখন এটা বুঝি, কারণ আমি শহরে গিয়ে এমন একটা পরিবার পেয়েছি যেখানে আমাকে কেউ অপমান করেনি। বাবা মা, ওনারা না হয় আমার জন্মদাতা না, কিন্তু ভালোবাসার কোনো অংশে কম নন। তারা আমাকে মাথা নিচু করতে শেখাননি, শিখিয়েছেন চোখ তুলে দাঁড়াতে। জানিস, ওনারা আমাকে খুব আদর করে আমায় ভালোবাসে। ওনারা আমাকে একটা ঘরও দিয়েছে, জানিস কণিকা, অনেক সুন্দর একটা ঘর দিয়েছে। আমায় খেতেও দিয়েছে। ছোট মা তো এ বাড়িতে তোকে আর ভাই দুটোকে বেশি ভালো খাবার দিয়ে আমায় বাসি খাবার খেতে দিত। তোদের এঁটো খাবার খেতাম আমি, জানিস। তখনও বুঝতাম না আমি কেন আমি সস্তা, কেন আমি আলাদা, কেন। অথচ ও বাড়িতে আমাকে আর বাকি সদস্যদের মতোই দেখা হয়েছে। বলতে বলতে গলা ভেঙে এলো ধারার। চোখ দিয়ে ইতোমধ্যেই পানি পড়া শুরু করেছে। গাল ভিজে গেল মুহূর্তেই, কিন্তু ধারা সেসব দেখলো না। নাক টেনে চোখ মুছলো দুহাতে। কান্নারত কণ্ঠে আবারও বলতে শুরু করলো, আর আর ওই যে আমার সাথে যে লোকটা এসেছে, যার সাথে আমার বিয়ে হয়েছে, জানিস, উনিও খুব ভালো মানুষ। উনি তো বলে যে আমার নাকি বউ হিসেবে মানে না, কিন্তু অদ্ভুতভাবে মুখে ওসব কথা বলেও আমার মনে হয় স্বামী হিসেবে যা করণীয় তার থেকেও বেশি কিছু করেছে আমার জন্য। তার চোখে আমি একজন স্ত্রী না হলেও অন্তত একজন মানুষ। তোর মনে হয় আমার বান্ধবী সুফিয়া যে বিয়ে করলো, ওকে তো ওর বর নাকি প্রতিদিন অনেক মারধর করে, অনেক অনেক অত্যাচার করে। বিয়ের রাতে নাকি জোর করে পুরো শরীরে আঘাত করেছে। অথচ জানিস কণিকা, এই লোকটা আমায় একটুও মারেনি, ফুলের টোকাও দেয়নি। এতদিনে আমি বুঝেছি, স্বামী মানে গায়ে হাত তোলা নয়, চিৎকার করা নয়, সারাক্ষণ ছোট করে কথা বলা নয়। উনি কখনো আমার গায়ে হাত তোলেননি, কখনো নিজের রাগের ভার আমার ওপর ফেলেননি, উনি তো আমাকে মেনে নেয়নি। এই রাগ উনি আমার ওপরে কিন্তু দেখায়নি। একবারও বলেনি
তুমি কেন আমায় বিয়ে করলে? তোমার জন্য আমার জীবন শেষ। বলেনি। শুধু নিজের বাবা মাকেই বারবার বলেছে, রাগ দেখিয়েছে, কিন্তু আমায় দোষারোপ করেনি। উনি আমাকে সম্মান দিয়েছে, চুপচাপ পাশে থেকেছে। আমরা তো ভাবতাম এসব মানুষ তো শুধু গল্পে থাকে। তুইও তো ভাবতি, তাই না বল? কিন্তু না কণিকা, বাস্তবে থাকে। এমন মানুষ আছে বলে পৃথিবী এখনো আছে। শুধু সম্ভার হয় না ভাগ্য সবার হয় না। খুব কষ্ট করে হলেও আজ একটা সত্যি শুনে নে কণিকা, রক্তের সম্পর্ক নয়, ভালোবাসায় মানুষকে মানুষ করে। তারা কথা শেষ করতেই কণিকা আবিষ্কার করলো যে সেও কাঁদছে। তারও চোখ এবার একদম ছলছলে। সে ঠোঁট ভিজিয়ে ফিসফিস করে বলল, তুই ভাগ্যবতী বুবু, সত্যি ভাগ্যবতী। ধারা হালকা হেসে, চোখের জল কিন্তু হাসিটা অদ্ভুত সুন্দর। ভাগ্যবতী? জানি না, আগে বললে প্রতিবাদ করতাম, কিন্তু এখন বোধহয় হতেও পারি। জানিস কণিকা, আমি এখন বুঝতে পারছি নিজের কদর কিভাবে রাখতে হয়। সেটা শিখেছি শহরে গিয়েই। আগে জানতাম না বলেই এত বছর নিজেকে অবহেলা করেছি। এখন আর না। কেউ যদি সম্মান না দেয়, তাহলে আমি তাদের প্রিয় হবার লড়াইও করব না। এখন আমি শুধু এমন জায়গায় থাকতে চাই যেখানে আমাকে মানুষ ভাবা হবে। ধারা এবার এগিয়ে গিয়ে ঘরের কোণ থেকে তার ছোট ব্যাগটা টেনে নিয়ে এলো। ব্যাগটা খুব ভারী না, তেমন কিছু নেই তাতে। এরপর কণিকার উদ্দেশ্যে বলল, লিজান, সাইমকে নিয়ে উনি কোথায় গেছে রে? যা তো, সবাইকে ডেকে আন। কণিকা ভেবেছিল ধারার বান্ধবী জান্নাতীকেও ডেকে আনবে একবার দেখা করানোর জন্য, কিন্তু শেষে জানতে পারলো জান্নাতি নাকি শ্বশুরবাড়িতে। একটু অবাকই হলো কণিকা, কিন্তু কিছু তো করার নেই। তাই সাদিকের বাবার ধান খেতে পা বাড়ালো। ধীরে ধীরে মাটির ছোট্ট পথ ধরে এগিয়ে চলল সাদিকের বাবার ধান ক্ষেতের দিকে। বাতাসে ধানের কুচি গন্ধ, ভেজা মাটির সোদা গন্ধ, আর সঙ্গে মিশে থাকা একটা অদ্ভুত চুপচাপ রোদ যেন তাকে কেমন ভারী করে তুলল। মাথার ভেতরে জট পাকানো চিন্তা, ধারার রক্তমাখা মাথা, সেই তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টি, সব কেমন গোলমেলে গোলমাল লাগিয়ে দিয়েছে তার ভেতরে। যতই পায়ের গতি বাড়ায়, ততই বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। সামনে ধান ক্ষেতের আইল দেখা গেল। দূরে একটা উঁচু জায়গায় বসে আছে চারজন, সাদিক, শ্রাবণ, ছোট লিজান ও সাইম। রোদে রোদে হাসির রোলে ভেসে আসছে। সাদিক খালি গায়ে একটা ঘরের ঢালু গাদার পাশে হেলান দিয়ে বসে আছে, হাসতে হাসতে লিজানকে কিছু বলছে। সাইম মাটিতে বসে কাদার মধ্যে বাঁশের ছিপ দিয়ে মাছ ধরার অভিনয় করছে। শ্রাবণ হেলান দিয়ে বসে আছে, চোখের নির্লিপ্ততা, একটা তীক্ষ্ণ নির্লিপ্ত ভাব যেন ছড়িয়ে আছে তার মুখে। ধারার কথাগুলো মনে পড়ল কণিকার। আসলে মানুষটা বেশ ভালো। কণিকা একবার দম নিল, তারপর ধানের ভেতর দিয়ে সাবধানে হেঁটে গিয়ে হঠাৎ সামনে উপস্থিত হলো। উঁচু স্বরে ডাকলো, দুলা ভাই, ও ভাইজান। অপরিচিত সম্বোধনে শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকালো। একটু অবাক হলেও কণিকাকে দেখে বলল, তুমি আসছো এখানে? আসো আসো। কণিকা মাথা নেড়ে বলল, না না, যাবো না। শুনুন, একটু এদিকে আসুন। শ্রাবণ ভুরু কুঁচকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। খড়ের ওপর থেকে গা ঝেড়ে নিয়ে কথা মতো এগিয়ে গেল। এদিকে সাদিকও কপাল গুটিয়ে কণিকাকে দেখলো। শ্রাবণ কাছে এসে বলল, কি হয়েছে? কণিকা জোর করে হাসলো, কিন্তু চোখে একরাশ ক্লান্তি নিয়ে বলল, বুবু আপনারে একটু ডাকছে। শ্রাবণ ঠোঁট ভাঁজ করে চোখ কুঁচকে বলল, ধারা? কণিকা হ্যাঁ কণিকা হ্যাঁ বলল। হ্যাঁ ভাইয়া, একটু জরুরি, কিন্তু আপনি গেলে সে ঠিক বুঝায়ে বলবে। আমি বলতে পারতাছি না। সাদিক হালকা হেসে চিল্লায় বলল, কেন রে কণা, কোনো গন্ডগোল হইছে নাকি? কণিকা সেদিকে না তাকিয়েই বলল, না না সাদিক ভাই, এমন কিছু না। হে হে।
কিন্তু শ্রাবণের দিকে তাকিয়ে বেশ কাতর কণ্ঠে বলল, তাড়াতাড়ি চলেন না ভাইজান, পরে সব কমু তো। সন্দেহজনক দৃষ্টিতে তাকালো শ্রাবণ। কথাবার্তা ঠিক মনে হচ্ছে না বুঝেই নীরবে পথ ধরলো বাড়ির দিকে। তার মুখে কিছু নেই, কিন্তু চোখে একটা স্পষ্ট প্রশ্ন, যে কিছু যেন একটা অনুমান করছে সে। কণিকা দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল তার পেছন দিকে হেঁটে যাওয়া শ্রাবণের দিকে। পায়ের নিচে মাটিতে কাদা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, কিন্তু বাতাসে যেন জমে আছে ঘন কিছু অপার্থিব কিছু একটার পূর্বাভাস। মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে ধারা। দরজার বাইরে থেকে উঁকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে কণিকা। এদিকে মাথা নিচু করে আঙুল কসলাতে থাকা ধারার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো শ্রাবণ। ঘরে ঢোকার পর থেকে মেয়েটা চুপ করে আছে। মনে হচ্ছে কিছু একটা বলবে, কিন্তু বলছে না। আবার কি জানি কেন ঘোমটা দিয়ে মাথা ঢেকে রেখেছে। শ্রাবণ ধারার শ্রাবণ এবার ধারার অভিব্যক্তি দেখে একটু নরম কণ্ঠে শুধালো, কিছু বলবে? ধারা সহসা চোখ উঠালো। ঠিকঠাক শুনতে পায়নি কথাটা, হয়তো তাই অস্ফুট স্বরে নিশ্চিত হতে বলল, হুম। শ্রাবণ এবার লক্ষ্য করলো মেয়েটা চোখ দুটো খুব ঘোলাটে লাগছে। কেন? মুখটাও তো ফোলা কেন? মুখটা এমন ফোলা কেন? এতগুলো প্রশ্ন গিলে ফেলে শ্রাবণ ঠোঁট ভিজিয়ে বলল, কণিকা বলল তুমি নাকি আমায় ডেকেছো, কিছু বলতে চাও? ধারা এবার শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো, মিনমিন করে বলল, চাই। আপনি কিছু মনে করবেন না। আমার পরিবার ভালো না, সামাজিক মানুষ নন এনারা। আমি জানি এখন। থেমে গেল ধারা। তার কণ্ঠ এতটাই নিচু আর দ্বিধাগ্রস্ত যে শ্রাবণ এক পা এগিয়ে আসতেই থমকে গেল। মেয়েটার মুখ দেখে যেন কোনো রহস্যভরা অস্বস্তি ছড়িয়ে পড়েছে ঘরের বাতাসে। ধারা ঠোঁট চেপে ধরলো একটু, তারপর চোখ নামিয়ে বলল খুবই আস্তে, আচ্ছা আপনি কি শহরের জন্য বাসের টিকিট কেটে ফেলেছেন? শ্রাবণ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আগামী বৃহস্পতিবার বিকালে বাস, আর 4 দিন পর। ধারা এবার হতাশ হলো। টিকিট না কাটলে হয়তো এখনই বলতো শহরে ফিরে যাওয়ার কথা, কিন্তু সেটা বলতে না পেরে মিনমিন করে বলল, আমি ভেবেছিলাম যদি আপনি কিছু মনে না করেন তাহলে। শ্রাবণ এবার ভ্রুকুচকে পুরো দৃষ্টিটা গেঁথে দিল ধারার মুখে। তাহলে? ধারা কণ্ঠ কাঁপে, মুখটা জোর করে শক্ত করে সে আবার বলতে চেষ্টা করে, আমরা তো 7 দিনের জন্য এসেছি এখানে, কিন্তু যদি আমরা আজকেই কিছুদিনের জন্য। কথাগুলো বলতে বলতেই যেন শরীরটা গুটিয়ে নিচ্ছে ধারা। এমন ভাবে বলছে যেন কিছু লুকাচ্ছে, আবার যেন দম আটকে আসছে তার। হাতের আঙুলগুলো একটার সাথে আরেকটা চেপে ধরে আছে সে। চোখ নামানো, মুখ থমথমে, একদম নিঃশব্দ। শ্রাবণ মেরে গেল। কিছুক্ষণ কিছু বলল না সে। বুঝে উঠতে পারছে না এটা ঠিক কিসের ইঙ্গিত। মেয়েটার চোখে ভয় আছে, অস্বস্তি আছে, আবার যেন কান্নার পেছনে লুকিয়ে আছে। তার ঠোঁট শুকিয়ে গেল হঠাৎ। ধীরে ধীরে জিজ্ঞাসা করলো সে, কিছু হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে? তোমার কথা ঠিকঠাক বুঝতে পারছি না আমি। তারা মাথা নাড়ালো, কিন্তু চেহারা সে না বলার বিশ্বাস নেই। না, কেউ কিছু বলেনি। আসলে আপনি বিরক্ত হবেন না প্লিজ, আমি এখানে আর থাকতে পারছি না। খুব ঘরটাকে দমবন্ধ লাগছে, মনে হচ্ছে কেউ যেন আমাকে গিলতে আসছে চারদিক থেকে। চলুন আমরা এখান থেকে আজই চলে যাই, এখানে থাকতে চাই না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। আমি ফুপুর বাড়িতে থাকতে চাই কয়েকটা দিন, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি জানি এটা আমার বাড়ি আর আপনি তো অতিথি, কিন্তু আমি যদি এখনই না যাই তাহলে হয়তো। একটু থেমে ধারা চোখ বন্ধ করে বলল, আমি হয়তো নিজেকে আর সামলাতে পারবো না। শ্রাবণ এবার একটানা তাকিয়ে রইল তার দিকে। মেয়েটাকে সে চেনে, হয়তো অল্প সময়েই অনেকটা চেনে, কিন্তু এই মুহূর্তে যে ধারা তার সামনে দাঁড়িয়ে, সে যেন সম্পূর্ণ অপরিচিত, নিঃশব্দ, ভাঙা, অথচ অসম্ভব সাহসী। শ্রাবণ ধীরে বলল, ঠিক আছে, তুমি চাইলে আমরা আজই চলে যাব, কিন্তু তোমার ফুপুর বাড়ি কোথায়? উচ্ছ্বসিত হলো ধারা, তড়িঘড়ি করে বলল, বেশি দূর না, এখান থেকে 20 মিনিট লাগবে যেতে।
খুব কাছেই ফুপুর বাড়ি, আমরা বরং ওখানেই বাকি 5টা দিন থাকি। আপনি কি বিরক্ত হবেন? শ্রাবণ তাকালো, পূর্ণ দৃষ্টি ফেললো ধারার মুখের দিকে। কাতর কণ্ঠে বলা, গলাটাও কাঁপছে মেয়েটার, ভীষণ চিন্তিত সে, হয়তো ভয়ও পাচ্ছে। সেই মুখের দিকে তাকিয়ে শ্রাবণ মাথা নাড়ালো, ধীরে বলল, বিরক্ত হব না। বিরক্ত হব না। ধারা ঠোঁট ভিজিয়ে মাথা নাড়িয়ে শুকরিয়া আদায় করলো। শ্রাবণ এবার ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কিন্তু একটাই প্রশ্ন, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? ধারা একটু চমকে তাকালো, চোখ দুটো ভিজে উঠল, কিন্তু সে কাঁদলো না, মাথা নাড়ালো ধীরে। আমি এখনো ঠিক আছি, কিন্তু অনেক কিছু গিলে ফেলেছি ভেতরে, তার চেয়ে বরং এখন চলে যাওয়াই ভালো। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো, কিছুক্ষণ চুপ থেকে শুধু বলল, ঠিক আছে, তবে আমি বাড়ি থেকে আর যাচ্ছি না, আমি পুকুরের দিকটায় থাকছি, আর যদি দরকার হয় একটা ডাক দিও, আমি কাছেই থাকবো, আর কখন বের হতে চাও বলে দিও। ধারা কিছু বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল, তার হাতের মুঠো আটসাট, যেন কিছু ছাড়ছে না, আবার কিছু ধরেও রাখতে পারছে না। শ্রাবণ দরজার কাছে গিয়ে আবার থামলো, মনটা খচখচ করছে তার। পেছনে ফিরে তাকালো সে, মেয়েটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা ছিল, যেন সময়ে থেমে গেছে ওর চারপাশে। একটা অদ্ভুত নীরবতা জমে উঠেছে ঘরের ভেতরে। বাইরের কাছে পাখিরা ডাকছে, দূরে থেকে দূরে কে যেন হাঁস ডাক দূরে কে যেন হাঁস ডাকছে, কিন্তু তার কোনো কিছুই শ্রাবণের কানে ঢুকছে না। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন অস্থির হয়ে উঠল, এমন কেন লাগছে, মনে হচ্ছে কিছু একটা খুব ভয়ানক ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে, আর সে জানে না কিছুই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভেতরে কণ্ঠস্বরকে থামানোর চেষ্টা করলো। ও বলল, ঠিক আছে, কিন্তু চোখে পানি ছিল কেন? ঘোমটা দিয়ে মাথা ঢেকে রেখেছে কেন? মুখটা এত ফোলা, চোখে এমন ছায়া, এসবের আগে তো ছিল না। মনটা খচখচ করতে লাগলো তার, অবচেতনভাবে ঠোঁট চিবাতে লাগলো শ্রাবণ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ এক সিদ্ধান্তে পৌঁছে আবার ঘুরে দাঁড়ালো, ভারী পায়ে ধীরে আবার ফিরে এলো ধারার সামনে। ধারা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। শ্রাবণ এবার আর নরম স্বরে না, বরং একটু চাপা কণ্ঠে বলল, তুমি ঠিক নেই ধারা। ধারা চমকে উঠল, চোখ তুলে তাকালো, দু চোখ চোখ দুটো ভিজে। কিছু বলার আগে শ্রাবণ আবার বলল, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, কিন্তু প্লিজ আমাকে অন্ধকারে রেখো না। তুমি চাইলে চলে যাব, সেটা ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই এমন কি হয়েছে যেটার জন্য তুমি এতটা ভেঙে পড়লে, বলো আমাকে। ধারা চোখ সরিয়ে নিল, উত্তর না দিয়ে আবার মুখ নিচু করলো। শ্রাবণ এবার একটু এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো, নিচু গলায় জোর দিয়ে বলল, তুমি না বললে আমি এখান থেকে এক পাও নড়বো না। ধারা অবাক হলো, কেন যেন হুট করে মা বাবার কথা মনে পড়লো। এক মুহূর্তে নীরবতা, ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ধারা এবার ঠোঁট কামড়ে ধরে একবার চোখ বন্ধ করলো, মনে হলো যেন সব গিলে নিচ্ছে ভেতরে। শ্রাবণ আবার বলল, তোমার চোখ ফোলা কেন? মুখে চেহারা এত ক্লান্তি কেন? কেউ কিছু বলেছে তোমাকে? কেউ কিছু করেছে? দেখে মোটেই স্বাভাবিক লাগছে না। ধারা মাথা নিচু রেখে সজোরে মাথা দুদিকে নেড়ে বোঝালো, কেউ কিছু বলেনি, করেওনি, কিন্তু শ্রাবণ মানতে নারাজ। সে এবার সরাসরি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কণ্ঠের তীক্ষ্ণতা নিয়ে আদেশ ছুড়ে বলল, ঘোমটা সরাও। ধারা মিনমিন করে বলল, পরে, এখনই, এই মুহূর্তে। ধারা এবার আর পারল না, শরীরটা যেন কাঁপছে ভেতর থেকে, ঠোঁট দুটো থর থর করে কাঁপছে। এক মুহূর্তে দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করে ধীরে ঘোমটা সরিয়ে দিল মাথা থেকে। শ্রাবণের চোখ ছানা বড়া হয়ে গেল, তার সামনে দাঁড়িয়ে আছে একটা ক্লান্ত টলে পড়া মুখ, চোখ দুটো ফোলা, কপালের পাশটায় একটা কালচে দাগ, যেন কোথাও লেগে গেছে। গাল বেয়ে শুকিয়ে থাকা অশ্রুর দাগ আছে এখনো। সে হতবাক, ঠিক বিশ্বাসই করতে পারছে না। কয়েক সেকেন্ড কেবল তাকিয়ে রইল স্তব্ধ হয়ে, এরপর হাত উঠিয়ে ধারার চুল সরিয়ে দেখতে থাকলো, অস্ফুট সুরে বলল, হোয়াট দা, এই মেয়ে, কে করলো এসব? কোথায় কিভাবে ব্যথা পেয়েছো? ধারা এবার
আর নিজেকে আটকে রাখতে পারল না, বুক ভেঙে ফুঁপিয়ে কেঁদে উঠল। এতক্ষণ যে কান্না সে বুকের ভেতরে পাথরের মতো চেপে রেখেছিল তা যেন ছুটে এলো বানের জলের মতো। কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল সে শব্দে শব্দে। আমি এখানে থাকবো না, আপনি আমায় নিয়ে চলুন প্লিজ। আমি তো চাচা চাচির জন্য তো গ্রামে এলাম বলুন। মনে করেছিলাম ওনারা খুশি হবেন, কিন্তু এলেই বুঝলাম ওরা আদৌ চায়নি আমরা আসি। ছোট মা প্রথম থেকেই কেমন সন্দেহ নিয়ে তাকায়। আপনি তো আর জানেন না, ওরা মোটেই আমাদের দাওয়াত খাওয়ানোর জন্য ডাকেনি, জানেন। ধারা আরেকটু জোরে কাঁদে, কণ্ঠ কেঁপে ওঠে। সে কোনো মতে বলে সে কোনো মতে বলে চলে, আমি সব শুনে ফেলেছি। চাচা আমাকে গ্রামে ডেকেছে শুধু টাকার জন্য। ওরা মনে করেছে আমাদের সাথে একটু ভাব জমিয়ে টাকা হাতিয়ে নেবে। ভাবছে আমায় কাজে লাগিয়ে নিজেদের অভাব দূর করবে। আরো কত কি বলল। আমি অত সব বুঝিনি, শুধু এতটুকুই বুঝেছি আপনাকে এই জায়গায় রাখতে আমার খুব খারাপ লাগছে। এখানে থাকতে চাই না। ওনারা কখনো আমায় ভালোবাসেনি, আপন মনে করেননি, আর করবেও না। সবকিছু শুনলো শ্রাবণ, খুব মনোযোগ দিয়ে শুনলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। আসলে করিম সাহেব যে শুধুমাত্র টাকার লোভেই তাদের সাথে বনিবনা করার চেষ্টা করছে, ভাব করতে চাইছে, এটা শ্রাবণ অনেক আগেই বুঝে গিয়েছে। সকালে যখন সে করিম সাহেবের সাথে পুকুরের পাড়ে ছিল, তখন কথায় কথায় করিম সাহেব বারবার বলছিল যে টিউবওয়েল ভেঙে গেছে, টাকা পয়সা নেই, এসব নিয়ে কথা বলছিল। তাদের কথাবার্তা শুনে বুদ্ধিমান শ্রাবণ অনেক আগেই বুঝেছে এদের উদ্দেশ্য, কিন্তু চুপ ছিল। ভেবেছিল গ্রামের মানুষ অভাবে এরকম করছে, এই কারণে এসব কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না শ্রাবণ। কিন্তু ধারার মাথায় ফোলা ভাব আর কালো ছোপ ছোপ দাগ দেখে শ্রাবণ চোয়াল শক্ত করে বলল, ওসব কথা বাদ দাও। তুমি না থাকতে চাইলে চলে যাব। তুমি আগে বলো এই দাগটা কিভাবে হলো, মাথায় আঘাত পেলে কিভাবে। ধারা এবার শুকনো ঢোক গিলে চোখ মুছে বলল, কিছু হয়নি, আমি ঠিক আছি, মানে এখন ঠিক আছে, কিছু হয়নি। কিছু হয়নি, বেশি কিছু না, মাথায় একটু ব্যথা পেয়েছি। ছোট মা একটু রেগে গিয়েছিলেন। শ্রাবণের মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। সে পেছনে এক পা হেঁটে গিয়ে যেন দাঁত চেপে বলল, মাথায় ব্যথা? কিসের ব্যথা মেয়ে, তুমি ঠিক করে বলো। আমার রাগ সম্পর্কে ধারণা নেই তোমার। ধারা ভয় পেল, এবার গলার স্বর ভেঙে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যেন কোনো মতে কাপা গলায় বলল, ছোট মা কাঠের একটা টুকরো ছুঁড়ে মেরেছে আমার মাথায়। শ্রাবণ এবার চোখ বন্ধ করলো, দাঁতে দাঁত চেপে নিজেকে সামলাতে চেষ্টা করলো। মুঠো শক্ত হয়ে উঠেছে তার, মুখে একটাও কথা নেই, শুধু চোয়াল কাঁপছে তার, কাঁপছে রাগে। এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না, চোখ দুটো রাগে জ্বলতে লাগলো, কণ্ঠ গাঢ় হয়ে গেল। আর তুমি এখনো চুপ করে আছো? ধারা কাঁপা কাঁপা গলায় বলল, খুব বেশি ব্যথা পাইনি, শুধু একটু ফুলে গেছে, ওটা ব্যাপার না, এমন তো আগে রোজ হতো। এখন আমি শুধু চেয়েছি এখান থেকে চলে যেতে। শ্রাবণ এবার গভীর দৃষ্টিতে তাকালো ওর দিকে। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে কোমরে দুহাত রেখে দীর্ঘশ্বাস ফেললো। ইচ্ছে করছে মেয়েটাকে ধমক দিতে, কিন্তু তাও করতে পারছে না। শুধু দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ধারার মুখের দিকে। ওর কথাগুলো বুকের ভেতর কোথাও খুব গাঢ় হয়ে জমে গেল। একটা মেয়েকে কেউ এভাবে আঘাত করে, আর সে যেই আঘাতকে ব্যাপার না বলে চালিয়ে দিতে চায়। মাথা নিচু করে শ্রাবণ একটু নড়ে উঠল। ধারা ভেবেছিল সে হয়তো কিছু বলে ফেটে পড়বে কিংবা রেগে চলে যাবে, কিন্তু না। শ্রাবণ ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগোলো। ধারা ভেবেছিল সে চলে যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত পরে তাকে দেখা গেল ঘরে ঢুকতে, হাতে একটা ছোট পাত্র, তাতে ঠান্ডা পানি, এক হাতে একটা পরিষ্কার গামছাও। বিছানায় বসো, কণ্ঠটা ঠান্ডা, কিন্তু ভেতরে যেন চাপা আগুন। ধারা হকচকিত হয়ে তাকালো শ্রাবণের দিকে। না, আমি ঠিক আছি, কিছু লাগবে না। শ্রাবণ এবার ভ্রু কুঁচকে তাকে কঠিনভাবে বলল, তুমি আসলেই বেশি কথা বলছো। চুপচাপ বসতে বলেছি না? কথা না শুনলে এবার আমি বাড়ি মারবো তোমার মাথায়। ধারা চুপ করে গেল, একটু দ্বিধা নিয়ে ধীরে ধীরে গিয়ে বিছানার কিনারায় বসলো। চোখ দুটোতে লজ্জা আর অবিশ্বাস মিশে আছে। শ্রাবণ পাত্র থেকে গামছা ভিজিয়ে
এক হাতে ওর মাথায় আঘাতের পাশে চেপে ধরলো। স্পর্শটা একদম নরম, কিন্তু ভেতরের একরাশ যত্ন জড়িয়ে আছে। ঠান্ডা কাপড় মাথায় লাগতেই ধারা একটু কুঁকড়ে উঠল, কিন্তু কিছু বলল না। শ্রাবণ নিচু গলায় বলল, এটাই তোমার সোকল্ড ব্যাপার না? মাথা ফেটে রক্ত এসেছে, ফুলে গেছে, ব্যথা করেছে, আর তুমি বলছো রোজ এমন হতো? গুড। সিনেমা নাকি লাইফটা? কেউ প্রতিদিন এমন করে, আর তুমি সেটা সহ্য করে গেছো এতদিন? ধারা চোখ নামিয়ে নিল, বলল, আমি আমি তখন ভাবতাম এটাই হয়তো আমার কপাল। ছোট মা কখনোই ভালোবাসেননি, আর চাচা, তিনি তো আরো দূরের মানুষ হয়ে গেছিল। শ্রাবণ কাপড়টা আলতো করে সরিয়ে দেখলো দাগটা কেমন। চোখে মুখে উদ্বেগ, বিরক্তি আর দুঃখের ছাপ। ধীরে বলল, তোমার কপালে কেউ আঘাত করবে, এটা কোনো ভাগ্য না, এটা অন্যায়। এটা সহ্য করো মানে নিজেকে কষ্ট দাও। এত বছরে তুমি সেটা বোঝোনি। তুমি যে একটা গাধা সেটা আমি এখন উপলব্ধি করলাম। ধারা কিছু বলল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। ওর এই আচরণটা সে কল্পনাও করেনি। এতটা খেয়াল করবে, এতটা যত্ন করে মাথায় ঠান্ডা পানি লাগিয়ে দেবে, এই শ্রাবণকে আগে কখনো দেখেনি সে। বিয়ের রাতে যে বিরক্তির সাথে দূরে সরালো। একটা নরম দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ধারার মুখ থেকে। সে নিচু গলায় ফিসফিস করে বলল, আপনার ঘৃণা লাগছে না? ভ্রু ভ্রু কুঁচকে তাকিয়ে শ্রাবণ বলল, ঘৃণা কেন লাগবে? ধারা সরল চিত্রে বলল, এই যে আমাকে ছুঁয়েছেন, পানি দিয়ে ক্ষত মুছে দিচ্ছেন। একরাশ বিস্ময় নিয়ে শ্রাবণ তাকালো। ধারা নিজে থেকেই বলল, 3 বছর আগে একবার পোকায় কামড়ে দিয়েছিল হাতে, একটা ছোট দগদগে ঘা হয়েছিল। ওই সময় ছোট মা আমায় বাড়িতেই থাকতে দেয়নি, বলেছিল ঘেন্না লাগছে, আমি নাকি নোংরা। শ্রাবণ থমকে গেল। ওর হাতের কাপড়টা তখনও ভেজা, কিন্তু হাত আর নড়ছে না। ধারার মাথা নিচু করে চুপচাপ বসে আছে, চোখ দুটো লজ্জা আর ভয়ে ছায়া ঘোলা। তার কথাগুলো যেন বাতাসে ছুঁয়ে হৃদয়ে এসে বিঁধল। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল খুব ধীরে। কণ্ঠটা কেমন কোমল হয়ে এলো, কিন্তু চোখ দুটো গাঢ়, দৃঢ় কোনো প্রতিজ্ঞায় টলমল করছে। সে তাকিয়ে রইল ধারার মুখের দিকে, যেন এক মুহূর্তে তার ভেতরের সমস্ত ছেঁড়া ছেঁড়া অতীতগুলো চোখ দিয়ে পড়ে ফেলতে পারছে। শ্রাবণ চুপ করে থাকতে দেখে চোখ তুলে তাকালো ধারা। শ্রাবণের দৃষ্টি বুঝতে পারল না, কিন্তু অতীত আর বর্তমান দুটো মিলিয়েই ভেঙে পড়েছে ধারা। গাল বেয়ে গড়ালো অশ্রুকণা। শ্রাবণের কি হলো কে জানে, এক হাত উঠিয়ে ধারার গালে রাখলো, বুড়ো আঙুল দিয়ে সন্তর্পণে মুছিয়ে দিল অশ্রুকণা। ধারার চোখ জ্বলে উঠল। সে এক ঝটকায় মুখ ঘুরিয়ে নিল, যেন কান্নাটা লুকাতে চায়, কিন্তু চোখের কোণে বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্রাবণ কিছু বলল না, শুধু চুপচাপ আবার ঠান্ডা পানি ভিজিয়ে ওর মাথায় লাগিয়ে যেতে থাকলো। এই নীরবতা এতটা তীব্র, এতটা ভরাট, যেন পুরো পৃথিবীটা তারাই শুধু আছে, আর চারপাশে কোনো শব্দ নেই, শুধু এই নিঃশব্দ যত্নটাই ভেসে বেড়াচ্ছে। একটু পর ধারা উপলব্ধি করলো ব্যথাটা একটু সহনশীল হয়েছে। শ্রাবণ সরে আসলো, মুখে বল, এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে ফেলো, 1 ঘন্টার মধ্যে বের হব। ধারা এবার চোখ নিচু করে নিঃশব্দে কাঁপতে কাঁপতে মাথা নেড়ে সায় দিল। উঠে দাঁড়ালো বিছানা থেকে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একটা ধীর স্বস্তির আভাস ফুটে উঠল, কারণ কেউ একজন বুঝেছে, তাকে পাশে আছে। শ্রাবণ এবার ধীরে ধীরে আবারও সামনে এগিয়ে এলো, হাত বাড়িয়ে তার মাথায় রাখলো খুব নরম স্পর্শে। ধারা এক মুহূর্তের জন্য থেমে গেল, মাথা নিচু করে তার চোখ মুছলো, কিন্তু কান্না থামলো না। শ্রাবণ ধীরে বলল, তোমার চাচা চাচির আচরণ নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, এসব আমি আগে থেকে জানতাম। শুধু তুমি মন খারাপ করবে বলে বলিনি। এখন ও সব কথাবার্তা বাদ দাও, ব্যাগ গুছিয়ে ফেলো, আমি একটু বাইরে যাচ্ছি। তোমার মাথায় ওষুধ লাগাতে হবে, ব্যান্ডেজ আর ঔষধ নিয়ে একটু পরে আসছি। ফিরতে সময় লাগবে না। ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এসেই যেন তোমাকে তৈরি দেখতে পাই।
তৈরি থাকতে দেখি। আর একটু কষ্ট করে আমার ব্যাগটা গুছিয়ে দিও, দুপুরে আমরাই বের হব। দুপুরে আমরা বাইরেই খাবো।